প্রথম তো তারেক রহমানের গদি গোলটাবে, দ্বিতীয় হচ্ছে গদি গোলটারে কোনো সরকার স্থাপন হবে না, তৃতীয় হচ্ছে শেখ হাসিনা তাল ঠুকতে ঠুকতে তখন ঢুকে যাবেন। নতুন বাংলাদেশ থেকে চরম বিপর্যয়, 2 বছরে কেন নাবিশ্বাস। আজ 5ই অগস্ট, ঠিক 2 বছর আগে 2024 সালের আজকের এই দিনে কোটা বিরোধী আন্দোলন থেকে তৈরি তথাকথিত গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। কিন্তু 2 বছর পর দাঁড়িয়ে আজ কি অবস্থায় বাংলাদেশ? নতুন বাংলাদেশ আর দ্বিতীয় স্বাধীনতার মুখরোচক স্লোগান শোনানো হয়েছিল, তা কি আজ শুধুই মেকি বেলুনের মতো ফুটো হয়ে গেছে? আমি আপনাদের বলেছিলাম যে আমেরিকা কিভাবে এবার চাপ দেবে। সার্জিও গোর ফিরে এসছেন, ওখানে রয়েছেন ব্রেট ক্রিস্টেনসেন। সার্জিও গোর ফিরে এসে তারপর যে সমস্ত রিপোর্ট ট্রাম্পকে দিয়েছেন, সেই রিপোর্ট ট্রাম্প তো অত্যন্ত ক্ষিপ্ত এবং রাগান্বিত যে আমাদের দেশ এইভাবে আর একটা দেশকে শেষ করে দিয়েছে একটা ভুল বার্তার উপরে। এখন তাহলে আমাদের দোষ যখন আমাদেরই শোধরাতে হবে, যেটা এর আগেও আমি বলেছি। সব থেকে কড়া যে বার্তাটা যেটা আবার বাংলাদেশের প্রতি যেতে চলেছে, সেটা হচ্ছে বাংলাদেশকে FATF এর আন্ডারে ফেলে দেওয়া। এখনই ব্ল্যাক লিস্টেড করবে কিনা বুঝতে আমি জানি না। FATF এর দুটো লিস্ট আছে, একটা হচ্ছে গ্রে লিস্ট, একটা হচ্ছে ব্ল্যাক লিস্ট। এই FATF এ মাঝে মাঝেই এই পাকিস্তান ঢোকে, আবার পাকিস্তান ব্ল্যাক লিস্ট থেকে বেরিয়ে গ্রে লিস্টে চলে যায় এই টেরোরিজমের জন্য। এখানেও বাংলাদেশে সেই একই কাণ্ড ঘটবে টেরোরিজমের জন্য, এবং একটা শান্তিপূর্ণ দেশকে অশান্ত করে দেওয়া এবং যত আপনার আইনি প্রক্রিয়া রয়েছে সেগুলোকে লাটে তুলে দেওয়ার জন্য এই গ্রে লিস্ট আর ব্ল্যাক লিস্ট। আমি জানি না গ্রে লিস্টে ফেলবে না ব্ল্যাক লিস্টে ফেলবে, তবে ট্রাম্প যখন শুরু করেছেন তখন আমার মনে হয় ব্ল্যাক লিস্টেই যাবে। আপাতত ব্ল্যাক লিস্টে যে দেশগুলো রয়েছে সেটা হচ্ছে ইরান, মায়ানমার, আর একটা কোন দেশ আছে যেন, 3টে দেশ আছে ব্ল্যাক লিস্টের মধ্যে। পাকিস্তান আগে ছিল, পাকিস্তান এখন বেরিয়ে গিয়েছে। আবার যেদিন দরকার ফুরিয়ে যাবে সেদিনকে আবার ব্ল্যাক লিস্টে করে দেবে। এবার ব্ল্যাক লিস্ট হওয়ার মানে কি আগে দেখে নিন যে ব্ল্যাক লিস্টে কি আছে। ব্ল্যাক লিস্ট বলছে ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স FATF maintains 2 primary warning lists to protect the global financial system. The blacklist, high risk jurisdiction subject to call for action, and the grey list, jurisdiction under increased monitoring. এবার আপনারা এখানে দেখে নিন, যদি আপনাদের কৌতূহল থাকে আপনারা এটাকে পজ করে আপনারা বড় করে দেখে নিতে পারেন। সেটা হচ্ছে গ্রে লিস্টে কি কি শর্ত আছে এবং ব্ল্যাক লিস্টে কি কি শর্ত আছে। আমি মর্মার্থ আপনাদের বলে দিচ্ছি। ব্ল্যাক লিস্ট যদি হয়ে যায়, ব্ল্যাক লিস্টেড কান্ট্রি হিসেবে বাংলাদেশ যদি পড়ে যায়, তাহলে ডলারে কোনো কাজই করতে পারবে না। ডলার বলে যে একটা বস্তু আছে সেটা কাগজ হয়ে যাবে, মানে ডলারটা নিষিদ্ধ করে দেবে, যেটা পাকিস্তানকে মাঝে মাঝেই করে টাইট মারার জন্য। এখন ডলার হচ্ছে কি আন্তর্জাতিক একটা মুদ্রা। আপনার কাছে 20 বিলিয়ন, 40 বিলিয়ন, 600 বিলিয়ন ডলার আছে, কিন্তু ডলারটাকে আমেরিকা বাতিল করে দিল, তার কারেন্সি সে বাতিল করে দিল, এই দেশের জন্য বাতিল। সুইফট ক্লোজ করে দিল। সুইফটে বিভিন্ন অ্যাকাউন্ট বিভিন্ন দেশের রয়েছে, বাংলাদেশের যে জানলাটা আছে, উইন্ডো আছে, উইন্ডোটাকে ব্লক করে দিল। তাহলে আপনাদের কি অবস্থা হবে?
এইটার কিন্তু একটা আভাস সার্জিও গোর তারেক রহমানকে দিয়ে এসেছিলেন, একটা লম্বা কাগজের লিস্ট দিয়েছিলেন। সেখানে উনি যেটা উল্লেখ করেছেন, আজকে আমি জানতে পারলাম, গত পরশু দিনের যে বৈঠকটা ছিল, যে ডক্টর জয়শঙ্কর, অজিত দোভাল, প্রিন্সিপাল সেক্রেটারি আমাদের প্রমোদ কুমার মিশ্রা, পিকে মিশ্রা, তাদের উপস্থিতিতে যে মিটিংটা ছিল, সেই মিটিংয়ে কিন্তু উনি ব্যাখ্যা করেছিলেন কি চিঠিটা উনি দিয়েছেন। সেখানে পরিষ্কার করে লেখা ছিল যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং আইসিটি নামে কি একটা বানিয়েছে না, হ্যাঁ, একটা ঢপের চপ, ওইটাকে বাতিল করতে হবে এবং ওইখানে যত মামলা আছে এবং ফলস মামলা, আওয়ামী লীগের যত কর্মী এবং শেখ হাসিনার ওপরে সেই মামলাগুলো যদি অবিলম্বে প্রত্যাহার না করা হয়, তারেক রহমান সরকার তো থাকবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, অন্য কোনো গভর্নমেন্ট যে ফর্ম করবে তার পথটাও একদম মেরে দিচ্ছে ব্ল্যাক লিস্ট অথবা গ্রে লিস্ট। কারণ দেশ চালাতে গেলে তো টাকার দরকার, আর টাকা যদি না থাকে তাহলে দেশ চলবেই করে, খাদ্য, পানীয়, জল এই সমস্ত আসবেই করে। এদিকে রূপপুর পারমাণবিক কেন্দ্র নিয়ে আবার একটা গন্ডগোল লেগেছে। $13.38 বিলিয়ন ওইটাতে লগ্নি করেছিল রাশিয়া। তার 90% অর্থ দিয়েছিল রাশিয়া এবং 10% অর্থ দিয়েছিল শেখ হাসিনার সরকার। এবার সেই অর্থ তো ইউনুসের সময় থেকে তো আর অর্থ দেওয়া হয়নি। ইতিমধ্যে হয়েছে কি, স্যাংশন চাপিয়ে দিয়েছে রাশিয়ার ওপরে। যদিও তখন রাশিয়ার ওপরে স্যাংশন ছিল, অর্থ দিতে পারতো না, তাই রাশিয়া একটা বিকল্প পথ বলেছিল যে ভারতের রুপিতে আমাদেরকে শোধ করো। এটা একটা মেকানিজম যেটা রাশিয়ার সঙ্গে আছে, বিশ্বের আরো 20টা দেশের সঙ্গে আমাদের আছে, যে রুপিতে ট্রেড। কালকে যদি চায়নার সঙ্গে আমাদের হয়ে যায়, রুপি আর ইয়েনে যদি ট্রেড আমরা মেকানিজম করে দিই, তাহলে আর ডলারকে এড়িয়ে গিয়ে আমরা রুপি আর এতে চাইনিজ এতে কারেন্সিতে আমরা ব্যবসা করতে পারবো। তার জন্য মেকানিজম দরকার। সেই মেকানিজমটা কিন্তু বাংলাদেশে করা আছে, সোনালী ব্যাংক এবং বোধহয় এক্সিম না কি একটা ব্যাংকে একটা করা আছে, এই মেকানিজমটা করা আছে। রাশিয়া বলেছে এই মেকানিজমের আন্ডারে আপনারা ভারত থেকে আপনারা রুপি কিনুন, রুপি কিনে আমাকে রুপিকে ট্রান্সফার করুন। আপনি যদি ডলারে না দিতে পারেন, কারণ দেখাচ্ছে ডলার আমি দিতে পারছি না, তা ডলার যদি না দিতে পারো তাহলে বিকল্প পথ কি? বিকল্প পথ আমি তোমায় বলে দিচ্ছি, তোমার ওখানে মেকানিজম করা আছে। শেখ হাসিনার সময় এটা হয়েছিল যে ডলার যদি সংকট হয় তাহলে রুপিতে ব্যবসা হবে এবং টাকা, রুপি আর টাকা, এইটাতে ব্যবসা হবে। রুপি দিয়ে টাকা দিয়ে রুপি নিলেন, সেই টাকা রুপিটা নিয়ে আপনি সোজা রাশিয়ার যে ব্যাংক আছে, রাশিয়ার ব্যাংকে বাংলাদেশই আছে, তাহলে বাংলাদেশে রাশিয়া একটা ব্যাংক একটা বাংলাদেশে একটা স্থাপন করে দেবে, রাশিয়া দিয়ে দাও, ঝামেলা মিটে যাবে। তুমি যখন থার্ড কান্ট্রি থেকে নিচ্ছ, তারপরে তোমার মেকানিজম আছে, তাহলে রাশিয়ার মেকানিজমটা করতে হয়। রাশিয়া তাহলে ওখানে একটা ব্যাংক করে নেবে, যেখানে রুপিটা ওদের কারেন্সিতে ট্রান্সফার হয়ে যাবে। এখন এইটা নিয়ে টালবাহানা তারেক রহমান সরকার করছে, কিন্তু কোনো উচ্চ বাচ্চা আপনাদের কাগজে কিন্তু নেই।
এখন পায়রা রূপপুর কেন্দ্র যে কোনো দিন কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, যেভাবে যাচ্ছে, মানে আপনাদের সরকার যেভাবে চলছে, টাকা দেবে না, আর ভারতের থেকে তো রুপি কিনবেই না, কারণ ভারত হলো গিয়ে প্রধানতম শত্রু। শত্রুবোধ থেকে তারা রুপি টুপি নেবে না। তাদের এখানে কারেন্ট যদি অফ হয়ে যায়, রূপপুর কেন্দ্র পারমাণবিক কেন্দ্র যদি বন্ধ হয়ে যাবে, আমরা অন্ধকারে থাকবো। ওই ভুট্টো যেরকম বলেছিল, ঘাস খাएंगे पर পরমাণু বোমা বানাएंगे, আমরা ঘাস খেয়ে থাকবো, আমরা কেরোসিন জেলে থাকবো, আমাদের ইন্ডাস্ট্রির দরকার নেই, আমরা এভাবেই চালিয়ে যাব। এটা হচ্ছে বাংলাদেশের এখন আর কি মানে অবস্থা। দুটো প্যাচে বাংলাদেশ পড়েছে। এক হচ্ছে রাশিয়া ঠিক এই সময় চেয়ে পাঠিয়েছে আপনার টাকাটা, যদি টাকা না দাও তার রূপপুর পারমাণবিক কেন্দ্র বিদ্যুৎ উৎপাদন বন্ধ, তার মানে বিদ্যুৎ ব্যবস্থায় একটা ব্যাপক ধস। আর দুই হচ্ছে অবিলম্বে যদি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদের উপরে এবং সাংবাদিক, যারা লেখক সাংবাদিক, যে সমস্ত ফলস মামলায় যাদেরকে ওই কোর্টে লাগিয়ে দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড, হ্যান ত্যান, যাবজ্জীবন, যা খুশি তাই করেছে, অবিলম্বে সেগুলোকে তুলে নিতে হবে। যদি না তুলে নেন, তারেক রহমানকে সেই চিঠিটা দিয়ে এসছে, তারেক রহমান বলেছেন আই উইল লুক ইনটু ইট। তো তারেক রহমান কি এখন ওখানে লুক ইনটু ইট করবেন তো আমি জানি না। তো তারেক রহমান সরকারকে ব্যবস্থা নিতেই হবে। আর যদি না নেন, তাহলে পরে বিশ্ব জুড়ে ডলারের যে আপনার রমরমা ব্যবসা, সেই ব্যবসায় আপনি আর অংশগ্রহণ করতে পারবেন না। ডলারটা হয়ে যাবে আপনার কাগজের টুকরো। সুতরাং ভেবে নিন আপনারা কি করবেন। আমি বলেছিলাম যে এই অবস্থা থেকে বাঁচতে গেলে জয় শ্রীরাম বলে একদম মোদিজির পায়ে ড্রাইভ দিয়ে দিন, তাহলে তিনিই বাঁচাতে পারেন, তিনিই এখনো বাঁচাতে পারেন, একমাত্র তিনি। আর না হলে পরে আপনারা প্রথম তো তারেক রহমানের গদি উল্টাবে, দ্বিতীয় হচ্ছে গদি উল্টারে কোনো সরকার স্থাপন হবে না, তৃতীয় হচ্ছে শেখ হাসিনা তাল টুকতে টুকতে তখন ঢুকে যাবেন। নতুন বাংলাদেশ থেকে চরম বিপর্যয়, 2 বছরে কেন নাবিশ্বাস। আজ 5ই অগাস্ট ঠিক 2 বছর আগে 2024 সালের আজকের এই দিনে কোটা বিরোধী আন্দোলন থেকে তৈরি তথাকথিত গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। কিন্তু 2 বছর পর দাঁড়িয়ে আজ কি অবস্থায় বাংলাদেশ? নতুন বাংলাদেশ আর দ্বিতীয় স্বাধীনতার মুখরোচক স্লোগান শোনানো হয়েছিল, তা কি আজ শুধুই মেকি বেলুনের মতো ফুটো হয়ে গেছে? কেন আজ আমজনতার জীবনে নেমে এসেছে চরম নাভিশ্বাস? ভারত ও বাংলাদেশের রাজনীতিতে আজকের এই দিনটির তাৎপর্য এবং বর্তমান কঠিন বাস্তবতার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে স্বাগতম সাজ্জাদ কাদির ইউটিউব চ্যানেলে। আজকের দিনটিকে স্মরণ রাখতে বাংলাদেশ সরকার একাধিক কর্মসূচি গ্রহণ করেছে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো গণভবনে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন। যে গণভবন 2 বছর আগ পর্যন্ত ছিল বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর বাসভবন, সেখানেই 50 ও 25 টাকার টিকিট কেটে আজ সর্বসাধারণকে প্রবেশ করতে হচ্ছে। আন্দোলন ও দমনপীড়নের নানা চিত্র যেখানে স্থান পেয়েছে, সেই জাদুঘরটি স্থাপন করবার কাজ শুরু করেছিলেন সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং আজ তার উদ্বোধনী অনুষ্ঠানেও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশেও তিনি উপস্থিত ছিলেন। তবে শত শত কোটি টাকা খরচ করে বানানো এই জাদুঘর ঘিরে এখন বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় বইছে ক্ষোভের ঝড়। সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, এই জাদুঘর দিয়ে আমরা কি করব? যেখানে দিন বদলের আহ্বানে আজ জনজীবনে চরম বিপর্যয় নেমে এসেছে, সেখানে মানুষ বলছে অভ্যুত্থানের স্মৃতি না হয় জাদুঘরে সুরক্ষিত রইল, কিন্তু বাস্তব জীবনের ধ্বংসযজ্ঞের দায় কে নেবে? ক্ষণিকের আবেগে ভেসে যে পরিবর্তন আনা হয়েছিল, তাতে আজ দেশ কয়েক ধাপ পিছিয়ে গেছে বলে মনে করছেন
ত্যক্ত বিরক্ত জনগণ। অভ্যুত্থানের 2 বছর পেরিয়ে গেলেও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আজ কোথায় গিয়ে ঠেকেছে? গণভবনের সরকারি সম্পত্তি লুটপাটকারীদের বিরুদ্ধে আজও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উপরন্তু তথাকথিত গণ অভ্যুত্থানের সময় লুট হওয়া ভয়ানক অস্ত্রের বড় অংশই উদ্ধার করা সম্ভব হয়নি আজও। জেল থেকে পালানো কুখ্যাত জঙ্গি, খুনি ও সন্ত্রাসীরা আজও অধরা। আর বর্তমানে সাধারণ মানুষের জন্য নতুন আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল এবং জামাত ইসলামীর ছাত্র সংগঠন শিবিরের মধ্যকার ক্রমাগত রক্তক্ষয়ী সংঘাত। পরিসংখ্যান বলছে শুধু চলতি বছরের প্রথম 6 মাসেই সারা দেশে 1778টি খুনের মামলা হয়েছে, যা গত বছরের তুলনায় 12% বেশি। দিনে গড়ে 10টিরও বেশি খুন হচ্ছে। অপরাধ বিশ্লেষকদের মতে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের আধিপত্য বিস্তার, জমি দখল এবং চাঁদাবাজির কারণে আজ অরাজকতা চরম রূপ নিয়েছে। চুরি ডাকাতি, অপহরণ থেকে শুরু করে গত 6 মাসে 440টি ধর্ষণের ঘটনা ঘটেছে, যার মধ্যে 238 জনই শিশু ও কিশোরী। মব জাস্টিস আর সহিংসতার ভিড়ে মানুষের নিরাপত্তার আশা আজ ধুলোয় মিশে গেছে। আইন শৃঙ্খলার পাশাপাশি বাংলাদেশের মানুষকে সবচেয়ে বেশি পোহাতে হচ্ছে গ্যাস ও বিদ্যুতের নজিরবিহীন সংকট। গত 15 দিন ধরে দেশের বহু পরিবারে উনুন জ্বলছে না। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা কিংবা বরিশালের মতো বড় শহরগুলোতে গৃহিণীরা আজ থালা বাসন ও হাঁড়ি কড়াই নিয়ে রাস্তায় নেমেছেন, মিছিল করছেন কুপি আর হারিকেন হাতে। প্রথম আলোর রিপোর্টে উঠে এসেছে নির্মম সত্য। বাসাবাড়িতে গ্যাস না থাকায় একটা ডিম পর্যন্ত ভাজা যাচ্ছে না। মানুষ চিড়া কলা খেয়ে দিন কাটাচ্ছে। গ্যাসের অভাবে সিএনজি ও গণপরিবহন সম্পূর্ণ অচল। পাম্পের লাইনে মাইলের পর মাইল গাড়ি দাঁড়িয়ে থাকলেও মিলছে না জ্বালানি। তেলের অভাবে গাড়ি চলাচল বন্ধ হওয়ায় বায়ু দূষণ সাময়িক কমলেও বিশেষজ্ঞরা একে চরম অর্থনৈতিক ব্যর্থতা হিসেবেই দেখছেন। অন্যদিকে 24 ঘন্টার মধ্যে মাত্র 3-4 ঘন্টা বিদ্যুৎ মিললেও বিল আসছে দ্বিগুণ থেকে 3 গুণ, কোথাও কোথাও ভুতুড়ে শতগুণ। পর্যাপ্ত বিদ্যুতের অভাবে দেশের অর্থনীতির মেরুদণ্ড তৈরি পোশাক শিল্প বা গার্মেন্টস কারখানায় উৎপাদন স্তব্ধ হয়ে পড়েছে। ঘোষিত হচ্ছে লে অফ। 1 লাখেরও বেশি শ্রমিক আজ কর্মহীন। নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া। 100-150 টাকার নিচে কোনো সবজি নেই। কাঁচামরিচের দাম 300 টাকা ছড়ানোয় বাধ্য হয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানির সিদ্ধান্ত নিতে হয়েছে। হাসপাতালগুলোতে বিদ্যুতের অভাবে বাতিলের খাতায় শত শত জরুরি অপারেশন। এই অচল পরিস্থিতির মাঝে দেশের প্রধানমন্ত্রী যখন দেশ পরিচ্ছন্ন রাখার ডাক দেন, তখন তা সাধারণ মানুষের কাছে চরম পরিহাস ছাড়া আর কিছুই মনে হয় না। আজকের এই বিশেষ দিনে একদিকে নানা আয়োজন চলছে, অন্যদিকে এই দিনটিকে সংবিধান, গণতন্ত্র ও পুলিশ এবং ছাত্র জনতা হত্যা দিবস হিসেবে পালন করছে আওয়ামী লীগ। সবচেয়ে বড় রাজনৈতিক নাটকীয়তা তৈরি হয়েছে ভারতের রাজধানী দিল্লিতে। ক্ষমতাচ্যুতির পর এই প্রথম দিল্লিতে ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অব ইন্ডিয়া এর একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিতে যাচ্ছেন শেখ হাসিনা। সেখান থেকে তার দেশে ফেরার ব্যাপারে কোনো ইঙ্গিত আসতে পারে বলে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা কল্পনা চলছে। বাংলাদেশ সরকার কূটনৈতিকভাবে এই ভাষণ আটকানোর আপ্রাণ চেষ্টা চালিয়েছে। এমনকি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের কাছেও অনুরোধ জানানো হয়েছিল যেন শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দিতে না দেওয়া হয়। তবে ভারত সরকার স্পষ্টভাবে তাদের অবস্থান জানিয়ে দিয়েছে, এই অনুষ্ঠানে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই। তবে শেখ হাসিনার বক্তব্য তার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় এবং এতে নয়াদিল্লির কোনো আপত্তি নেই। এদিকে দেশে আওয়ামী লীগের যে কোনো কর্মসূচি রুখতে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে। সরকারের উপদেষ্টা জাহিদুর রহমান গতকাল সাফ জানিয়ে দিয়েছেন যে শেখ হাসিনার বক্তব্য দেশের কোনো সংবাদ মাধ্যমে প্রচার করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজ থেকে 2 বছর আগে নতুন বাংলাদেশ কিংবা দ্বিতীয় স্বাধীনতার যে মুখরোচক শব্দগুলো দিয়ে চারপাশ ভরিয়ে দেওয়া হয়েছিল, দেয়ালে দেয়ালে গ্রাফিতি আর সোশ্যাল মিডিয়া গরম করা হয়েছিল, আজ তা কোথায় গেল?
আসলে জামায়াত শিবিরের দীর্ঘদিনের পুরনো রাজনৈতিক ন্যারেটিভ বা চর্চা, নতুন বাংলাদেশ কিংবা দ্বিতীয় স্বাধীনতা, তাদের রাজনীতির সঙ্গে যারা আপনারা পরিচিত আছেন, তারা আওয়ামী লীগ ক্ষমতাকালেই যদি তাদের সংস্পর্শে বিন্দুমাত্র এসে থাকেন, তাহলে তাদের জামাত শিবিরের নেতাকর্মীর মুখে এই কথাটা অনেকবার শুনে থাকতে পারেন যে দেশ তো স্বাধীন নয়, আমরা পরাধীন, অর্থাৎ জামাত পরাধীন ছিল। এবং সেই ন্যারেটিভটিকেই 5ই অগাস্টের পর নতুন মোড়কে বাজারে ছাড়া হয়েছিল। কিন্তু সাময়িক রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য কোনো ধার করা শব্দ বা আরোপিত অনুভূতি দিয়ে জাতিকে বেশি দিন ভুলিয়ে রাখা যায় না। যখন সাধারণ মানুষ বাস্তবতার মুখে দাঁড়িয়ে দেখে যে জীবনযাত্রার মান উন্নত হওয়া তো দূরের কথা, চারিদিকে শুধু অরাজকতা, জঙ্গিবাদী মৌলবাদের আস্ফালন আর অর্থনৈতিক ধ্বংসলীলা, তখন সেই মেকি বেলুন ফুটে যেতে বাধ্য। আজকের বাংলাদেশ দাঁড়িয়ে আছে এক কঠিন প্রশ্নের মুখে। সাময়িক হাওয়া তুলে কি একটি জাতির স্থায়ী আবেগ ধরে রাখা সম্ভব, নাকি শেষ পর্যন্ত বাস্তবতার কঠোর সত্যেরই জয় হয়? ধারণা দিবস, কেউ বলে জঙ্গি হামলা দিবস, কেউ বলে গণতন্ত্র হত্যা দিবস, অনেকেই অনেক নামে ডাকেন, কিন্তু সবকিছুর সেই মূল একই জায়গায়, যে এই দিন উন্নয়নের সিঁড়ি বেয়ে এগিয়ে যাওয়া একটি সাজানো গোছানো দেশকে ধ্বংসের একদম হাত ধরে ধ্বংসের পথে নিয়ে যাওয়া হয়েছে। এবং এইসব জঙ্গিরা কিন্তু নিজেরাই পরবর্তীতে স্বীকার করেছে, তারা বিটিভি পুড়িয়েছে, তারা মেট্রো রেল স্টেশন পুড়িয়েছে, তাদেরই উপদেষ্টা বলেছেন 7.62 রাইফেল দিয়ে স্নাইপাররা গুলি করে কোমলমতি শিশুদের, আন্দোলনকারীদের হত্যা করেছে। এবং মানুষ যারা বিশ্বাস করে পথে নেমেছিল তারা প্রতারিত হয়েছে। এবং আজকে দেখেন, আজকের দিনটায় তাদের যেভাবে পালন করার কথা ছিল সেটা কিন্তু পারেনি। গত দুদিন ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মারামারি চলছে। আজকেও মিডিয়ায় দেখলাম যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র দল আর ছাত্র শিবিরের মারামারি চলছে। কেউ বলছে এটা ফ্রেন্ডলি ম্যাচ, পাতানো খেলা, কেউ আবার বলছে নিজেদের মধ্যে বিভিন্ন ইস্যুতে গন্ডগোল। যাই হোক, 5ই আগস্ট উদযাপনে জামাত শিবির সারা দেশব্যাপী সংঘর্ষে লিপ্ত, এটা তো চমৎকার একটা উদযাপন। আজকে শরীয়তপুরে সেখানে বিএনপির যে সেক্রেটারি, সে দেখলাম বৈষম্য বিরোধী আন্দোলনের এক নেতাকে বেধড়ক পিটিয়েছে। আজকে রাষ্ট্রপতির উপস্থিতিতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটা অনুষ্ঠান হয়েছে এবং সেই অনুষ্ঠানে বিদেশি কূটনীতিকরা উপস্থিত ছিল। সেখানে পর্যন্ত হট্টগোল, মারামারি, এক পর্যায়ে বিদেশি কূটনীতিকরা ভয়ে সভাস্থল ত্যাগ করে পালিয়ে গেল। এই ছোট্ট ভিডিওটা একটু দেখি আমরা। আমি সকলকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করছি। আক্তারকে ডেকে দাও। এদিকে গণভবনের ভেতরে জুলাই জাদুঘর করেছে তারা, আবার সেখানে প্রতীকী 300 কবর তৈরি করা হয়েছে। কাম্বোডিয়ায় গিয়েছিলাম, কাম্বোডিয়ায় কমিউনিস্ট সরকার ছিল, পলপট। তো পলপটের যখন পতন হলো, সেখানে জাতিসংঘের রক্ষা বাহিনী এবং সেখানে পশ্চিমা গোষ্ঠী পলপটের পতনে জড়িত ছিল। তো পলপট একটা স্কুল ঘরে তার প্রতিপক্ষকে বন্দী করে রাখতো, সেই স্কুল ঘরটাকে একটা জাদুঘর করা হয়েছে। অনেকটা ওই মডেলে তারা বাংলাদেশে একটা জাদুঘর করতে চেয়েছে, কিন্তু কাম্বোডিয়া পলপট কিন্তু ফিরে আসেনি এখন পর্যন্ত। বাংলাদেশের চিত্রটা আলাদা। দেখেন, আজকে 5ই আগস্ট বিশাল সেলিব্রেশন হওয়ার কথা, বিএনপি ক্ষমতায়, জামাত বিরোধী দলে, সবই তো তারা। কিন্তু বাংলাদেশে সব আলোচনা কি তাদের উদযাপন ঘিরে? এখানে মাস্টার স্ট্রোক খেলেছেন শেখ হাসিনা। দিল্লিতে ফরেনার্স করেসপন্ডেন্টস ক্লাবের একটা অফিস আছে, সাউথ এশিয়ার ক্লাব। তো সেইখানে তারা একটা আলোচনা সভা ডেকেছে, যেখানে ভার্চুয়ালি
প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় থাকবেন, ক্রিকেটার সজীব থাকবেন, সাবেক শিক্ষামন্ত্রী নওফেল থাকবেন। তো সেখানে শেখ হাসিনাও কোনো এক পর্যায়ে লাইভে যোগ দেবেন বলেই শোনা যাচ্ছে। আমার এই অনুষ্ঠানটি আপনারা যখন দেখবেন তখন হয়তো দিল্লির প্রোগ্রামটা শেষ হয়ে গেছে। তো শেখ হাসিনা শোনা যাচ্ছে যে সেখানে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখবেন, তবে সেই বক্তব্যটা অডিও হবে। তো এই বক্তৃতা নিয়ে সরকারের মধ্যে এমন কাপাকাপি, তথ্য উপদেষ্টা বলে যে কেউ এই ভাষণ প্রচার করতে পারবে না, আবার আইসিটির চিফ প্রসিকিউটর বলে বিদ্বেষমূলক কিছু না থাকলে প্রচার করা যাবে। মানে দেখেন, 5ই আগস্ট সেলিব্রেট করার কথা বাংলাদেশের এই জামাত বিএনপি, সেটা না করে তারা শেখ হাসিনার ভাষণ দেবে এটা নিয়ে আছে। তারা ভারত সরকারকে বলতেছে, ভারতীয় যে রাষ্ট্রদূত আছেন বাংলাদেশে তাকে বলতেছেন। ভারতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে এটা একটা বেসরকারি সংগঠনের আয়োজন, এখানে সরকারের কিছু করার নাই। ভারতের ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনা রাজনীতি করতে পারবেন না, কি কাপাকাপি করতেছে। কালকেও বলছি যে লন্ডনে থাকতে আপনাদের নেতা কি করছিলেন, তো এখন এত ভয় পাচ্ছেন কেন? আপনারা আজকে প্রোগ্রাম করতেন, রাষ্ট্রপতির প্রোগ্রামে তো ভিডিওতে দেখলেন কি করছে, লজ্জায় মাথা হেট হয়ে যায়। আর ওই যে গণভবনে জাদুঘরের কথা বলতেছিলাম, সেখানে আবার ওই ইনুস বাটপাটটা গেছিল মিনমিনে গলায়, তার গলায় মধু ঝরতো যে সেটা একটু কমে গেছে আজকাল। বেচারা রাষ্ট্রপতি হতে চাইছিল, এখন পর্যন্ত কোনো কুল কিনারা পায় নাই। যাই হোক, এই জাদুঘরের একটা ইন্টারেস্টিং তথ্য আপনাদের দেই। এখানে 300টা প্রতীকী কবর তৈরি করা হয়েছে। প্রতিটি কবর যারা তৈরি করেছে তারা পেয়েছে 3,500 টাকা। আচ্ছা, আমি ধরলাম যে এক একটা কবর বানাইতে 50,000 টাকা লাগছে। এক একটা কবর নির্মাণের বাজেট ছিল 7.5 লাখ টাকা। সেই হিসাবে যদি প্রতিটা কবর করতে 50,000 টাকাও খরচ হয়, তাও প্রতি কবরে মেরেছে, লুট হয়েছে 7 লাখ টাকা। সেই হিসাবে 300 কবরে 21 কোটি টাকা লুট করেছেন এই আরেক বাটপার, সাংস্কৃতিক বাটপার মোস্তফা সারোয়ার ফারুকী। কদিন আগে সস্ত্রীক তিনি অস্ট্রেলিয়া এসেছিল। এখানে লাকেম্বা বলে একটা জায়গা আছে, বাঙালিদের জন্য খুব ফেমাস, বাংলা টাউনও বলে অনেকে আড়ালে আবডালে। তো সেখানে এমন একটা সময় আসছিল যখন খুব বেশি লোকজন থাকে না, তারপরেও কিছু লোক তাকে দূর থেকে রাজাকার রাজাকার বলে ধুয়ো দিছে। একটা আরো মজার খবর শুনলাম, তিনি উলনগঙে গিয়েছিল। সিডনির পাশে একটা ছোট্ট শহর আছে উলনগং, সেই উলনগঙে তিনি তার পরিচিতের বাড়ি গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি স্পন্সরশিপ খুঁজছিলেন। স্পন্সরশিপ হলো যে অস্ট্রেলিয়ায় বিশেষ করে রিজিওনাল টাউনে অনেক জায়গায় লোক পাওয়া যায় না বিভিন্ন বিজনেসে, তখন তাদের যদি অনুমতি থাকে স্পন্সর করার, তাহলে তারা দেশের বাইরে থেকে, অস্ট্রেলিয়ার বাইরে থেকে লোক নিয়োগ করে ইন্টারভিউর মাধ্যমে। তো ফারুকী নাকি ওই ধরনের স্পন্সরশিপ খুঁজছে যাতে সে অস্ট্রেলিয়ায় থেকে যেতে পারে। তো বাংলাদেশ থেকে শুধু কবর খোঁড়া বাবদ যে লোকটা 21 কোটি টাকা আত্মসাৎ করতে পারে, সে এই সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা থাকাকালীন শোনা যায় শত শত কোটি টাকা সে লুটপাট করেছে। এখন সে এই টাকাগুলো বিদেশেও পাচার করেছে বলে শোনা যায়। এখন সে অস্ট্রেলিয়ায় থাকার ব্যাপারে, যে অনেকদিন কিন্তু অস্ট্রেলিয়ায় ছিল, কয়দিন আগে ফিরছে। তো এই হলো জুলাই। এটাকে খুব সুন্দর করে এই ইয়াং জেনারেশন বলে JULIE, অর্থাৎ জুলাই মিথ্যা, জুলাই প্রতারণা। তো আজকে শেখ হাসিনার এক মাস্টার স্ট্রোকের কাছে সারা দেশের জুলাই সেলিব্রেশন পুরা মাটি হয়ে গেছে। আর সেলিব্রেশনের মাধ্যমে আমাদের এতগুলো দেশের বিদেশি কূটনীতিকরা কিন্তু নিজের দেখে গেলেন। এখন তো বলতে পারবেন না যে এটা বিরোধী দলের অপপ্রচার, AI দিয়ে বানানো। তারা তো নিজের চোখে দেখে গেলেন এবং আপনারা তো দেখলেন। মানে আপনি যখন ষড়যন্ত্রের মাধ্যমে একটা কিছু অর্জন করবেন যেটার যোগ্য আপনি না, বা যেটা যথাযথ প্রক্রিয়া অর্জিত না, সেটা যে কি হয়। বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই যে স্লোগান দিলে, এখন তো তারা মুক্তিযুদ্ধকেই অস্বীকার করে। ডক্টর ইউনূস তো রিসেট বাটন চেপে দিয়েছে, বঙ্গবন্ধুর 32 ভেঙে দিয়েছে। তো এখন
5ই আগস্ট একটা হাস্যকর ব্যাপার হয়ে গেছে এবং দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এদের উপরে ভীষণ বিরক্ত। এই আলোচনাগুলো যখন করছি ঠিক তখন 5ই আগস্ট পটুয়াখালী সদর উপজেলার নির্বাচিত ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মনির খান, তিনি দীর্ঘদিন কারাবন্দী ছিলেন এবং অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে রাখা হয়েছিল এবং হাসপাতালে তাকে হাতকড়া দিয়েই রাখা হয়েছিল এবং তিনি আইসিইউতে ছিলেন। সেই আইসিইউর একটা রোগী, সেখানেও তার হাতে হাতকড়া রাখা ছিল এবং সেই অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নৃশংসতা শুরু করে গিয়েছিল এই নিউজ, কিন্তু তারেকের আমলে এসেও সেটা কমছে না, বরং দিন দিন সেটা বাড়ছে। নিজেদের মধ্যে সংঘাত, নিজেদের মধ্যে লুটপাট, ভাগাভাগি নিয়ে গন্ডগোল, আর এদিকে বিরোধী দলের উপরে চলছে সীমাহীন অত্যাচার। নিশ্চয়ই এই দিন চিরদিন এক থাকবে না, অবশ্যই দিন বদলাবে।